কয়েকদিন আগে আমি দিল্লির রাস্তায় গাড়ি চালাতে চালাতে একটা ভিডিও করেছিলাম, যেখানে বলেছিলাম যে 5খানা ড্রাইভিং টেকনিক যেগুলো আমি অ্যাডপ্ট করেছি গাড়ি চালাবার সময়, বিশেষ করে দিল্লির শহরের রাস্তায় গাড়ি চালাবার সময়। যে টেকনিকগুলো অতটা ইউজ করতে হতো না কলকাতার রাস্তায় চালাবার সময়, তো সেগুলো আমাকে দিল্লিতে এসে অ্যাডপ্ট করতে হয়েছে। তো সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে এখানে আই বাটনের লিঙ্ক দেওয়া রইল, সেটা ক্লিক করে আপনি দেখে নিতে পারেন। এবার কথা হচ্ছে যে 3 মাস হয়ে গেল আমি দিল্লিতে চলে এসেছি কলকাতা ছেড়ে। এবার দিল্লির রাস্তায়, নয়ডার রাস্তায়, গ্রেটার নয়ডার রাস্তায় বহুবার গাড়ি চালিয়েছি, কিন্তু গাড়ি চালাতে গিয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি মিস করেছি সেটা হচ্ছে অ্যাম্বাসাডর কার। মানে কলকাতার রাস্তায় যখন কোথাও গাড়ি নিয়ে বেরোতাম কিংবা রাস্তায় যেতাম, পাবলিক ট্রান্সপোর্টে যেতাম, তখন ফ্রিকোয়েন্টলি আমি ট্যাক্সিটা দেখতে পেতাম, অ্যাম্বাসাডর ট্যাক্সি। এছাড়া প্রাইভেট নাম্বার প্লেটে, মানে হোয়াইট নাম্বার প্লেটেও আমি কিন্তু অ্যাম্বাসাডর গাড়িকে কলকাতার রাস্তায় ঘুরতে দেখতাম। কিন্তু এখানে এই জিনিসটা একদমই মিসিং। গত 3 মাস ধরে আমি নয়ডা, গ্রেটার নয়ডা আর দিল্লি মিলিয়ে একটা কি দুটো, সাকুল্যে দুটো অ্যাম্বাসাডর গাড়ি ঘুরতে দেখেছি। তো আজকে হঠাৎ তাই মনে হলো যে আমার অনেক ছোটবেলা থেকে অ্যাম্বাসাডর গাড়ির সাথে সম্পর্ক। মানে আপনি যদি ধরেন যে 88-এ যখন বাবা প্রথম গাড়ি কিনলেন, 87 কি 8 হবে, মারুতি ওমনি গাড়ি কিনেছিল, মারুতি সুজুকির ওমনি গাড়ি। এবার সেই ওমনি গাড়িটায় আমরা 5 বছর চড়েছিলাম। বাই দ্য ওয়ে, ওমনি গাড়ি নিয়ে আমার কি এক্সপিরিয়েন্স আছে এবং ওমনি গাড়িতেই প্রথম আমার গাড়ি শেখা। আমি যখন 11 বছর বয়স তখনই আমি ওমনি গাড়ি চালাতে পারতাম। এবার সেই গাড়িটা 93-তে বেচে দেওয়া হয়। এবার 93-তে যখন বেচে দেওয়া হয় তারপরে আমাদের বাড়িতে কিন্তু একটা অ্যাম্বাসাডর গাড়ি আসে। এবার কোন গাড়িটা আসে? অ্যাম্বাসাডরের যে নোভা বলে গাড়িটা আছে, নোভা যে মডেলটা ছিল, যে মডেলটা 1990 থেকে 1999 সাল অবধি চলেছিল, সেই গাড়িটা নেওয়া হয়েছিল। তো এতে 1489 সিসির পেট্রোল ইঞ্জিন একটা থাকতো, বিএমসি মানে অস্টিন কোম্পানির ডিজাইন করা, আর 1489 সিসির একটা ডিজেল ইঞ্জিন থাকতো, যেটাও অস্টিনের ডিজাইন করা, বিএমসি ডিজেল ইঞ্জিন। তো আমার বাবা বিএমসি ডিজেল ইঞ্জিনটা কিনেছিলেন। তো 1993-তে যখন ওই গাড়িটা কেনা হলো তখন ওই গাড়িটায় ফ্রিকোয়েন্টলি চাপা হতো, ঠিক আছে। এবার ওই গাড়িটা আমরা 11 বছর ইউজ করেছিলাম। তারপর 2004-এ ওই গাড়িটা আলটিমেটলি বিক্রি করে দেওয়া হলো। এবার বিক্রি করে দেওয়া যখন হলো তখন এটা ঠিক হলো যে একটা এমন গাড়ি দরকার যে গাড়িটা খুব সুইফট চলবে। সুইফট মানে সুইফট গাড়ি নয়, সুইফটলি চলবে, ঠিক আছে। ভালো ইঞ্জিন হওয়া চাই এবং একটু স্পিড থাকা দরকার রাস্তায়। তো সেই জন্য মারুতি গাড়ি দেখা শুরু করলাম। তো মারুতির যে জেন গাড়িটা ছিল সেই গাড়িটা আমাদের পছন্দ হয়েছিল, টেস্ট ড্রাইভও করেছিলাম। তো সেটা মোটামুটি পছন্দ হয়ে গেছে, কেনা মোটামুটি ফাইনাল হয়ে গেছে। তখন বাবা আমাকে বলল যে এক কাজ কর, আচ্ছা বাই দ্য ওয়ে 93-তে যে নোভা গাড়িটা কেনা হয়েছিল সেই গাড়িটা কিন্তু দিওয়ার্স থেকে কেনা হয়েছিল, দিওয়ার্স গ্যারেজ থেকে। এখন দিওয়ার্স গ্যারেজ মারুতি গাড়ি বেচে, কিন্তু তখন ওই চার্চ যেটা আছে, সেন্ট জনস চার্চ, চার্চের উল্টো দিকে, ওটা মনে হয় ব্রিটিশ কাউন্সিল স্ট্রিট হবে, তো উল্টো দিকে দিওয়ার্সের যে শোরুমটা ছিল, এখন যেটা মারুতির শোরুম, সেটাকে অ্যাম্বাসাডারের শোরুম ছিল। তো সেখান থেকেই নোভা গাড়িটা কেনা হয়েছিল, ঠিক আছে। এবার 2004 সালে যখন আমরা জেন কিনবো বলে ঠিক করে ফেলেছি, সেই সময় বাবা হঠাৎ করে বলল যে একটা কাজ কর, অ্যাম্বাসাডারের একটা নতুন গাড়ি বেরিয়েছে, অ্যাম্বাসাডার গ্র্যান্ড, যেটা 2000 সিসির ডিজেল ইঞ্জিন আছে, তো সেই গাড়িটা তোরা দেখে আয়, তুই আর ভাই মিলে দেখে আয়। তো আমার খুব একটা ইচ্ছে ছিল না, প্রথম থেকেই আমার একটা ইয়ে ছিল যে আর কেন অ্যাম্বাসাডার, অ্যাম্বাসাডার তো পুরনো হয়ে যাচ্ছে, আর কিনবো না, এরকম একটা, মানে বাবাকে আর কিনতে বলবো না। তো তা সত্ত্বেও 2004 সালে আমরা তখন অ্যাম্বাসাডারের শোরুমে গেলাম। অ্যাম্বাসাডারের শোরুম তখন কিন্তু দিওয়ার্স আর নেই, দিওয়ার্স গ্যারেজে আমরা যাইনি, আমরা গেছিলাম অস্টিন ডিস্ট্রিবিউটার, ওটা হচ্ছে আপনার এসপ্ল্যানেডে, মহাত্মা গান্ধী রোডের ওপরে অস্টিন ডিস্ট্রিবিউটারের তখন অ্যাম্বাসাডারের শোরুম ছিল। তো সেখানে আমরা 2004 সালে ওই অ্যাম্বাসাডার গ্র্যান্ড গাড়িটা দেখতে গেলাম, 2000 সিসির ডিজেল ইঞ্জিন। তো গিয়ে বললাম যে আমাকে বাবা পাঠিয়েছে, এরকম ব্যাপার, আমার বাবার নাম অমুক। তো যে শোরুমের যিনি সেলসম্যান ছিলেন উনি খুব হ্যাপিলি, মানে আমরা কম বয়স তখন, ছোট বয়স তখন বললো যে তুমি এসো আমার সাথে, গাড়িটায় চড়ো, তুমি টেস্ট ড্রাইভ করবে। আমি বললাম না না, আমি টেস্ট ড্রাইভ করবো, আমি পাশে বসবো। তো পাশে বসে দেখবো কিরকম লাগছে। আমার তো অনেক একদমই ইচ্ছে ছিল না, আমি আর ভাই মিলে গিয়ে বসলাম যদিও, কিন্তু গাড়িটা যখনই ওই স্প্ল্যানেড থেকে বেরিয়ে সোজা আকাশবাণী ভবন পেরিয়ে গঙ্গার দিকে ছুটতে শুরু করলো, 2000 সিসির গাড়িটা, তখন আমি অবাক হয়ে গেলাম যে এত স্পিড, অ্যাম্বাসাডার গাড়ির এত স্পিড হয়। তখন আমার পছন্দ হয়ে গেল। এবার ওই
গাড়িটার রং ছিল মাইকা ব্রাউন টাইপের, খুব সুন্দর কালারটা। তো গাড়িটাও পছন্দ হয়ে গেল, কালারটাও পছন্দ হয়ে গেল। তো ফিরে এসে আমি আর ভাই বাবাকে বললাম যে বাবা ওই গাড়িটাই নাও, তুমি অ্যাম্বাসাডারের যে 2000 সিসির গাড়িটা আছে, ডিজেল গাড়ি, খুবই ভালো গাড়ি, কিন্তু হ্যাঁ নেওয়ার আগে তুমি একবার দেখে এসো গাড়িটা কিরকম লাগছে, জেন তো আছেই। তারপর তো বাবাও গিয়ে তারপর দেখলো, যথারীতি পছন্দ হয়ে গেল এবং অ্যাম্বাসাডার গ্র্যান্ড গাড়িটা কেনা হলো 2004 সালে। এবার ওটাও কিন্তু নন এসি গাড়ি ছিল, মানে 93-তে যে গাড়িটা ছিল নোভাটা সেটাও নন এসি ছিল, আর 2004 সালে যে গাড়িটা কেনা হয়েছিল সেটাও কিন্তু নন এসি ছিল, কিন্তু গাড়িটা অত্যন্ত ভালো ছিল, খুব স্পিডে চলতো, আর মাইকা ব্রাউন কালারটাই কেনা হয়েছিল। তো এবার গাড়িটায় চড়ছি, কিন্তু গাড়িটা একটা সমস্যা ছিল কি, যে যেহেতু এসি ছিল না একটু গরম লাগতো। 2004 সাল মানে তখন কলকাতায় আস্তে আস্তে গরম পড়তে শুরু করেছে, ওয়েদারটা আস্তে আস্তে গরম হতে শুরু করেছে, এসির একটা রিকোয়ারমেন্ট এসেই যাচ্ছে, তো গরমকালে একটু অসুবিধে হতো। কিন্তু তার থেকেও বড় যেটা সমস্যা হতো সেটা হচ্ছে যে গাড়ির যে ইন্টেরিয়ার্সগুলো আছে সেই ইন্টেরিয়ার্সগুলো কিন্তু খুব একটা ভালো ছিল না। মানে গাড়িতে যে গ্র্যাব হ্যান্ডেলগুলো থাকে সেই গ্র্যাব হ্যান্ডেলগুলো তো চারদিকেই ছিল, তো যেই ধরতে যেতাম, ধরুন পেছনের সিটে বসে আছি, ধরতে গেলাম তো মরাং করে ভেঙে গেল। এরকম 2-3 বার হয়েছে, গ্র্যাব হ্যান্ডেল ভেঙে গেছে। আবার ধরুন এখানে যে হ্যান্ড রেস্টটা আছে, রাইট সাইডে যে দরজা সেখানে যে হ্যান্ড রেস্টটা আছে, কিংবা বাঁদিকে যে হ্যান্ড রেস্টটা আছে, সেটা যেই এরকম একটু চাপলাম মার্ক করে ভেঙে গেল। ঠিক আছে, তো এরকম সিচুয়েশন ছিল, মানে ইন্টেরিয়ার্সটা একদম খারাপ ছিল। তো সেই জন্য 2008 সালে আলটিমেটলি অ্যাম্বাসাডার গাড়িটা, অ্যাম্বাসাডার গ্র্যান্ড গাড়িটা বাবা বেচে দিল, দিয়ে 2009 সালে সুইফট ডিজেল গাড়িটা কেনা হয়েছিল। তারপর সুইফট ডিজেল গাড়িটা অনেক বছর চলেছে, 10-11 বছর আমাদের কাছে ছিল। আলটিমেটলি ওটা করোনার পরে মানে 2021 সালে ওটা বিক্রি করে দেওয়া হলো। কিন্তু আমাদের লাইফের সাথে অনেকটা জায়গা জুড়ে অ্যাম্বাসাডার গাড়িটা জড়িয়েছিল, এবং 2004 থেকে 2008-এর যে গাড়িটা, যেটা অ্যাম্বাসাডার গ্র্যান্ড, সেই গাড়িটা কিন্তু আমি প্রচুর চালিয়েছি। ঠিক আছে, নোভাটা অত চালাইনি, কিন্তু এই গাড়িটা প্রচুর চালিয়েছি। তার আগে মারুতির যে সুজুকির ওমনি গাড়ি ছিল, সেই ওমনি গাড়িটাও কিন্তু চালিয়েছি, কিন্তু মাঝখানে নোভার সময় অতটা চালানো হয়নি, ভয় লাগতো গাড়িটা, যে এত বড় গাড়ি কি হবে যদি আস্তে আস্তে চলতে চলতে পেছনে কেউ ধাক্কা মেরে দেয়, এইসব একটা ভয় হতো। কিন্তু চালিয়েছি, ওটাও চালিয়েছি, কারণ আন্দুলের রাস্তায় ওই নোভা গাড়িটাকে নিয়ে আমি ঘুরে বেড়াতাম। এবার কথা হচ্ছে যে এই অ্যাম্বাসাডার গাড়ির সাথে সম্পর্কটা 93 থেকে নয়, আরও আগে থেকে। সেটা কিরকম, 1987-এ যখন আমি কোথাও বেড়াতে গেছিলাম, পিসে মশাইয়ের সাথে গেছিলাম। এবার পিসে মশাইয়ের একটা গাড়ি ছিল, সেটা হচ্ছে অ্যাম্বাসাডারের মার্ক 2 গাড়ি। ঠিক আছে, মার্ক 2 গাড়ি আপনারা জানেন যে 1963 থেকে 1975 অবধি মার্ক 2 গাড়ি চলেছিল। তো সেই গাড়িটা পিসে মশাইয়ের কাছে ছিল, সেই গাড়িটা নিয়ে পিসে মশাই বেরোতো, কখনো ড্রাইভার নিয়ে বেরোতো, কখনো নিজেও চালাতো। নিজে যতটা চালাতো তার থেকে বেশি ড্রাইভার চালাতো। তো 87-88 সাল হবে, তখন ওই গাড়িটা নিয়ে যখন পিসে মশাই বেরিয়েছিল, তখন পিসে মশাইয়ের ড্রাইভারের নাম ছিল যুধিষ্ঠির। তো উনি খুব ভালো গাড়ি চালাতেন, যুধিষ্ঠির দা। তো ওই গাড়িতে করে প্রচুর ঘুরেছি আমরা। তো সেই এক্সপিরিয়েন্সটাও আমার আছে, যে মার্ক 2-তে চড়ার এক্সপিরিয়েন্সটা। তা বলে কি মার্ক 3 বা মার্ক 4-এ চড়ার এক্সপিরিয়েন্স নেই? নিশ্চয়ই আছে। ট্যাক্সি হিসেবে যে সমস্ত গাড়িগুলো পুরোনো আমলে কলকাতাতে চলতো, ডেফিনেটলি তার মধ্যে মার্ক 3, মার্ক 4 থাকতে পারে, এটা আমার অবশ্য ক্লিয়ার আইডিয়া নেই। আপনারা কমেন্ট করে জানাবেন যে ট্যাক্সি হিসেবে পুরোনো আমলে কোন গাড়িগুলো ইউজ হতো। এবার আপনাদের মধ্যে আরও অনেকে আছেন যারা অ্যাম্বাসাডার গাড়ির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, ইনফ্যাক্ট এখনও হয়তো কেউ কেউ ইউজ করছেন কলকাতাতে। আর যারা আগে ইউজ করেছেন, এখন হয়তো অন্য গাড়ি ইউজ করেছেন, তারাও কিন্তু আপনাদের যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে শেয়ার করবেন। যদি আমি দেখি যে 8 থেকে 10খানা কমেন্ট আপনাদের এসছে, মানে বিভিন্ন লোক তাদের অ্যাম্বাসাডার গাড়ির এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করেছেন, তাহলে ডেফিনেটলি আমি ওই এক্সপিরিয়েন্সগুলোকে নিয়ে আরেকটা নতুন করে ভিডিও বানাবো। আর আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার। সেখানেও যদি আপনার অ্যাম্বাসাডার সম্পর্কে কিছু বলার থাকে, তাহলে সেই এক্সপিরিয়েন্সটাও আপনি ভিডিও করে, মানে আপনার দিকে ফেস করে ভিডিও করে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন। নতুন করে আমি যখন আরেকটা ভিডিও বানাবো, আপনারা কি কি এক্সপিরিয়েন্স করেছেন কমেন্ট বক্সে লেখা পড়ে কিংবা ভিডিও পেয়ে, সেখানেও কিন্তু ওই ভিডিওটা আমি পোস্ট করে দেবো। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাম্বাসাডার সম্পর্কে আমার অভিজ্ঞতা। এবার একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল, আমি ল্যান্ডমাস্টার গাড়িতেও চড়েছি। কিরকমভাবে ল্যান্ডমাস্টার গাড়িতে চড়েছি? আচ্ছা, বাই দ্য ওয়ে বলে দিই যে ল্যান্ডমাস্টার গাড়িটা কি করে এলো। 1948-এ, ঠিক আছে, অ্যাম্বাসাডার প্রথম গাড়ি বানায়, সেটা হচ্ছে হিন্দুস্তান 10।
এবার হিন্দুস্তান 10 যে গাড়িটা ছিল সেটা কিন্তু মরিস 10 যে গাড়িটা তার উপর বেস করে বানানো হয়েছিল, ঠিক আছে। তারপরে হিন্দুস্তান 14 বলে একটা গাড়ি আসে, হিন্দুস্তান বেবি বলে একটা গাড়ি আসে, যেটা যথাক্রমে মরিস অক্সফোর্ড এমও আর মরিস মাইনার এই দুটোর উপর বেস করে তৈরি হয়েছিল, ঠিক আছে। তো হিন্দুস্তান 10, তারপর হিন্দুস্তান 14, তারপর হিন্দুস্তান বেবি, এইগুলো লঞ্চ হওয়ার পরে 1954 সালে এসেছিল ল্যান্ডমাস্টার গাড়ি, হিন্দুস্তানের ল্যান্ডমাস্টার গাড়ি, যেটা মরিস অক্সফোর্ড সিরিজ 2 এর ওপর বেস করে বানানো হয়েছিল। এবার সেই ল্যান্ডমাস্টার গাড়িতেও চড়ার আমার অভিজ্ঞতা হয়েছিল। সেটা কেমন বলি, যে আমি একজন না প্রাইভেট টিউটারের কাছে পড়তাম। যখন আমি MBA পড়ছি তখন আমি প্রাইভেট টিউশন পড়তে যেতাম। তো অ্যাকাউন্টেন্সি, ফাইন্যান্স এগুলো নিয়ে পড়াশোনা করতাম। তো সেটা আমি পড়তাম টিকে বাসু স্যারের কাছে, প্রফেসর টিকে বাসু, যিনি সেন্ট জেভিয়ার্স কলেজের টিচার ছিলেন, কিন্তু ততদিনে রিটায়ার হয়ে গেছিলেন, অনেক বয়স হয়ে গেছিল, 77 এরকম কিছু বয়স হয়েছিল। তো তখন আমি পড়তে যেতাম ওনার কাছে, ওনার বাড়িতে যেতাম। ওনার বাড়িটা ছিল আপনার দেওধর স্ট্রিটে। এবার দেওধর স্ট্রিটটাও আমি সেন্ট লরেন্সের পাশে একটা ছোট্ট গলি আছে, আপনারা যারা সেন্ট লরেন্সে পড়েছেন তারা জানবেন। ওই গলিটা একটা মানে রাত্রিবেলা ওই গলিটা যেতে একটু ভয় করে, তো সেই গলি দিয়ে আমি যেতাম টিকে বাসু স্যারের বাড়িতে। আর জেভিয়ার্স কলেজে যারা পড়েছেন তারা তো প্রফেসর টিকে বাসুকে চিনবেনই। তো ওনার সাথে আমার যত রাজ্যের গল্প হতো, মানে অ্যাকাউন্টেন্সিটা আর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা কম হতো, তার থেকে বেশি গল্প হতো, পার্সোনাল গল্প। আমি কি ভাবছি, আমার কি করার ইচ্ছে, আমার জীবনে কি কি অসুবিধে হচ্ছে, মানে কোনো রকম সমস্যা যেটা আমি বাবা মাকে বলতে পারতাম না, সেটা আমি প্রফেসরের কাছে গিয়ে শেয়ার করতাম। এতটাই আমার সাথে ভালো অ্যাটাচমেন্ট হয়ে গেছিল। তো এরকমই একদিন কোনো কারণে, কিছু একটা কারণে আমার মনটা খারাপ ছিল। তো প্রফেসর টিকে বাসুর বাড়িতে আমি গেছি, গিয়ে এরকম বলছি, স্যার আমার এই হয়ে গেছে, এইটা এরকম হয়েছে, ওটা ওরকম হয়েছে, কেন হচ্ছে স্যার এরকম হচ্ছে, এরকম কিছু একটা আলোচনা করছি। সেই সময় টিকে বাসু স্যার বললেন যে, দেখো দেবদীপ, আমাকে তো একটু বেরোতে হবে, তোমায় আমি 1 ঘন্টা পড়িয়ে নিই, কিন্তু তার মধ্যে আমি একটা ছোট্ট কাজ করতে চাইছি, তো তুমি আমার সাথে বেরোবে? তাই বললাম, স্যার কোথায় বেরোবো? বললো যে, আমি একটা ফুলের দোকান আছে সামনে, ওই যে বালিগঞ্জ সার্কুলার রোডের মুখে, মানে সুচিত্রা সেনের যেখানে থাকতেন, সুচিত্রা সেনের বাড়ির উল্টো দিকে একটা জায়গায় গলি আছে, যেটা দেওধর স্ট্রিটের গলিটা, ওইখানে একটা জায়গায় ফুলের বোকে আর কি বানায় টানায়। তো স্যার বললেন আমি ওখানে যাব। তো তখন উনি ড্রাইভারকে ডেকে নিলেন। এবার স্যারের কাছে মোবাইল থাকতো না, স্যার ল্যান্ডলাইনে ফোন করতেন, স্যারের কোনো মোবাইল নাম্বার ছিল না। তো ল্যান্ডলাইন দিয়ে ড্রাইভারকে ডেকে নিলেন, দিয়ে ওই ল্যান্ড মাস্টারটা নিয়ে আমি আর স্যার বেরোলাম, মানে ড্রাইভার চালাচ্ছে, আমরা দুজন পেছনে বসে আছি। তারপর ফুলের বোকে একটা চয়েস করলাম আমি আর স্যার মিলে। স্যার নাকি বিয়ে বাড়ি যাবেন, তার জন্য আমি ফুলের তোড়া চয়েস করছি। তো দুজনে মিলে তারপর আমরা ফিরে এলাম, দিয়ে তারপর 1/2 ঘন্টা 45 মিনিট ওই ওম নমঃ শিবায়ের মতো পড়াশুনো করলাম, একটুখানি পড়ে টড়ে তারপর আমি বেরিয়ে গেলাম। তো এই ছিল টিকে বাসু স্যারের সাথে আমার সম্পর্ক। তো উনার সান্নিধ্যে থেকেও 1-2 বার আমার ল্যান্ডমাস্টার গাড়িতেও চড়া হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, যে অ্যাম্বাসাডার গাড়িতে এইভাবেও আমি চড়েছি, ল্যান্ডমাস্টারেও চড়েছি। ল্যান্ডমাস্টারের পরে চলে এলো মার্ক 1 গাড়িটা। মার্ক 1 গাড়িটা 1957 থেকে 1963 সাল অব্দি ছিল। এটা হচ্ছে রিব্যাচ ভার্সন অফ মরিস অক্সফোর্ড সিরিজ 3, ঠিক আছে। তারপরে এলো মার্ক 2। মার্ক 2টা ছিল 1963 সাল থেকে 1975 সাল অব্দি, ওটা আগেই বলেছি। তারপর এলো মার্ক 3। মার্ক 3টা ছিল 1975 থেকে 1979 সাল অব্দি। এতে 1760 সিসির একটা পেট্রোল ইঞ্জিন ছিল, আর 1.5 লিটারের একটা পেট্রোল ইঞ্জিন আসতো মরিসের, ঠিক আছে। এরপর এলো মার্ক 4, ওটা 1979 সাল থেকে 1990 সাল অব্দি ছিল, আর ওই গাড়িটাতেও 1.5 লিটারের একটা পেট্রোল ইঞ্জিন আসতো, যেটা BMC সিরিজের ইঞ্জিন, অস্টিন ডিজাইন্ড। প্রিসাইজলি ওটা বলতে পারেন 1489 সিসির পেট্রোল ইঞ্জিন। আর 1489 সিসির একটা ডিজেল ইঞ্জিনও আসতো মার্ক 4-এ, যেটা সম্ভবত 37 bhp পাওয়ার জেনারেট করতো। ওটাও BMC B সিরিজের একটা অস্টিন ডিজাইন ইঞ্জিন। তো অ্যাম্বাসাডারের এতগুলো এডিশন ছিল। এবার অ্যাম্বাসাডারের আরেকটা এডিশনও বেরিয়েছিল, অ্যাম্বাসাডার গ্র্যান্ড, আমরা যে কিনেছিলাম 2008 সালে বেচে দিলাম যেটা, তারপরেও কিন্তু একটা অ্যাম্বাসাডারের অ্যাভিগো বলে একটা এডিশন এসছিল। অ্যাভিগো এডিশনটা সম্ভবত 2004 সালে এসছিল, তারপর ওটা কয়েক বছর চলে। এবার অ্যাভিগো এডিশনের একটা স্পেশালিটি ছিল কি, যে এই যে স্টিয়ারিংটা ছিল না, কিংবা ফ্রন্ট ফেসিয়া ছিল, বনেটের সামনে যে ফ্রন্ট ফেসিয়াটা ছিল, সেটা কিন্তু ল্যান্ডমাস্টারের আদলেই তৈরি করা হয়েছিল, ঠিক
ঠিক আছে, মিস্টার সিং কি নামটা এখন মনে পড়ছে না, কোন মিস্টার সিং কে একজন, তিনি এটাকে ডিজাইন করেছিলেন। আর এই যে ড্যাশবোর্ডটা বানানো হয়েছিল সেই ড্যাশবোর্ডটাও কিন্তু ল্যান্ডমাস্টারের আদলেই তৈরি করা হয়েছিল। তারপর 2013 সাল 14 সালে আলটিমেটলি গিয়ে হিন্দুস্তান মোটর বন্ধ হয়ে গেল, কারণ লস করতে থাকলো, এবং সেই জন্যেই আলটিমেটলি 2014 সালে গাড়িটা প্রোডাকশন বন্ধ হয়ে গেল। একটাই গাড়ি যেটা 1957 সালে তৈরি হয়েছিল, সেই গাড়িটা 2014 অব্দি চললো, একই রকম ডিজাইন, কোনো রকম ডিজাইনে চেঞ্জ হয়নি। মানে বুঝতে পারছেন, 57 বছর ধরে একটা গাড়ি কন্টিনিউ করেছে। তো এই হচ্ছে অ্যাম্বাসাডারের ইতিহাস, এবং এই অ্যাম্বাসাডারের সাথে আমার জীবনটাও অনেকভাবে জড়িয়ে আছে। তো সেই জন্যেই আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আপনারাও কিন্তু, এটা কিন্তু আপনাদেরও ভিডিও, কারণ আপনারাও আপনাদের যে এক্সপিরিয়েন্স আছে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর 2013 সালে আপনারা তো জানেনই যে এই গাড়িটা বেস্ট ট্যাক্সির খেতাব পেয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড। তো যাই হোক, আজকের ভিডিওতে এটুকুনি বলার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অ্যাম্বাসাডার সম্পর্কে আপনাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কমেন্ট বক্সে, কিংবা ভিডিও করে যদি পাঠাতে চান ভিডিও করেও পাঠাতে পারেন। আমি নেক্সট ভিডিওতে সেগুলো পোস্ট করব, কম্পাইল করে পোস্ট করার চেষ্টা করব। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা যদি চ্যানেলটা ভালো লাগে। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।